হ্যালো বন্ধুরা, সায়েন্স উইথ ক্লারিটি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এই চ্যানেলে আমি পদার্থবিদ্যা তথা বিজ্ঞানের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং বিভিন্ন বিষয়ে তোমাদের ধারণা পরিষ্কার করার চেষ্টা করব। আমি তোমাদের ক্লাস 12-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, পদার্থবিদ্যার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করছিলাম। আমি তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সাথে কথা বলেছি। আজকে আমি তড়িৎ বিভব নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তড়িৎ ক্ষেত্রের নানা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আমি তড়িৎ বিভব সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব এবং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং ধারণা পরিষ্কার করব। তাহলে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। তড়িৎ বিভব বলতে কী বোঝায়? তড়িৎ বিভব বলতে বোঝায় যে ধরো একটা একক ধনাত্মক আধান এখানে আছে। সেই একক ধনাত্মক আধানকে বহু দূর থেকে তুমি একটা আধানের, এখানে প্লাস কিউ আধান আছে ধরো, এই প্লাস কিউ আধানের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রের মধ্যে কোনো একটা পয়েন্টে তুমি নিয়ে আসলে এই +1 কুলম্ব আধানকে অসীম থেকে, তাহলে এই পি পয়েন্টে তুমি ধরো নিয়ে আসলে +1 কুলম্ব আধানকে অসীম থেকে, তাহলে এই +1 কুলম্ব আধানকে এই পি বিন্দুতে আনতে যে কৃতকার্যটা তোমার হবে সেটাকেই আমরা বলবো যে এই পি বিন্দুর তড়িৎ বিভব। তাহলে এটাই হচ্ছে তড়িৎ বিভবের ডেফিনেশন, যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে যে কৃতকার্য করতে হয় সেটাকেই ওই বিন্দুর তড়িৎ বিভব বলা হয়। তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি এখানে? তাহলে দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি এবং এই তড়িৎ বিভবের রাশিমালায় বা কী করে আমরা বের করতে পারি, এর সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন কথা, সেগুলো বা ধারণা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব আজকে। তাহলে দেখো তড়িৎ বিভব বলতে কী বোঝাচ্ছে, তাহলে প্রথমে আমরা কি পড়বো, এর সংজ্ঞা পড়ব। ঠিক আছে, তাহলে তড়িৎ বিভব বলতে কী বোঝাচ্ছে সেটা সম্পর্কে আমরা প্রথমে জানবো যে তড়িৎ বিভবটা কী আমাদের। তাহলে এই ডেফিনেশন হিসেবে কি বলছি, সংজ্ঞা হিসেবে আমরা কি বলছি যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কৃতকার্য হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। সো এটাই হচ্ছে তড়িৎ বিভবের আমাদের সংজ্ঞা। তড়িৎ বিভব বলে, ইংলিশে বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল, তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। সো অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে কোনো বিন্দুতে আনতে যে কৃতকার্য করতে হয় সেটাকে ওই বিন্দুর আমরা কি বলবো, তড়িৎ বিভব বলছি। তাহলে তুমি ধরো একটা কিউ আধানকে তড়িৎ ক্ষেত্রের ভেতরের কোনো একটা পয়েন্টে আনলে, ধরো পি পয়েন্টে কিউ আধানকে তুমি বহু দূর থেকে এনেছো, প্লাস কিউ আধানকে পি পয়েন্টে তুমি বহু দূর থেকে এনেছো, তাহলে এর জন্য তোমাকে ধরো ডাব্লু পরিমাণ কার্য করতে হলো। তাহলে কিউ আধানকে আনতে তোমাকে কতটা কার্য করতে হয়েছে, ডাব্লু পরিমাণ। তাহলে একক ধনাত্মক আধানকে এই পি পয়েন্টে আনতে কত কার্য করতে হবে, ডাব্লু/কিউ পরিমাণ। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে একটা তড়িৎক্ষেত্রের অভ্যন্তরে একটা বিন্দুতে আনতে যে কৃতকার্য করতে হয় সেটাকে আমরা বলি ওই বিন্দুর তড়িৎ বিভব। তাহলে ভি যদি একটা পয়েন্টে তড়িৎ বিভব হয়, তার মানে এই কথার মানে কি, যে অসীম দূরত্ব থেকে ভি হচ্ছে তড়িৎ বিভবের একক, ভোল্ট। এই ভোল্ট কথাটা কোথা থেকে এসেছে, ভোল্ট এসেছে এই ডাব্লু/কিউ করে যে রাশিমালাটা পাওয়া যায় সেটাকে বলি আমরা ভোল্ট। ডাব্লু মানে কৃতকার্য, কিউ মানে তড়িতাধান। তাহলে ডাব্লু মানে কৃতকার্য, মানে কি, কৃতকার্যকে আমরা কিসে লিখি, জুলে লিখি, আর আধানকে আমরা কিসে লিখি, কুলম্বে লিখি। তাহলে আমরা কি বলতে পারি যে ধরো 10 কুলম্ব আধানকে বহু দূর থেকে, অসীম থেকে পি পয়েন্টে আনতে তোমাকে 200 জুল কার্য করতে হয়েছে। তাহলে 1 কুলম্ব আধানকে ওই পি পয়েন্টে আনতে কত কার্য করতে হবে, 200/10 এত জুল পার কুলম্ব পরিমাণ কৃতকার্য তোমাকে করতে হবে। আর এটা কাটাকাটি করলে আমরা কত পাবো, 20 ভোল্ট এই পরিমাণ কৃতকার্য তোমাকে করতে হবে। তার মানে জুল
বাই কুলম্ব, এটা যদি তুমি করো তাহলে যে ইউনিটটা পাওয়া যায় সেটাকে আমরা সংক্ষেপে বলি ভোল্ট। সেটাকে বড় হাতের ভি দিয়ে লেখা হয়, অথবা এইভাবেও তুমি লিখতে পারো VOLT, ভোল্ট। তো এটা হচ্ছে SI একক, কার? তড়িৎ বিভবের এটা SI একক। তাহলে জুল পার কুলম্ব মানেও ভোল্ট, আবার এটা এইভাবে জুল পার কুলম্বকে ছোট করে আমরা ক্যাপিটাল ভি দিয়ে লিখতে পারি। ঠিক আছে, তাহলে তড়িৎ বিভবের একক কি আমাদের ভোল্ট। ঠিক আছে, তাহলে লিখে নিই আমরা তড়িৎ বিভবের যে SI একক সেটা হচ্ছে ভোল্ট। এর একটা CGS এককও আছে যেটা আমাদের মাঝে মাঝে দরকার হয়, সেটাও আমরা জানবো যে তড়িৎ বিভবের CGS একক বলতে কি বোঝাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে তাহলে তড়িৎ বিভবের SI একক কি আমাদের? SI একক হচ্ছে আমাদের ভোল্ট। এখানে এইভাবে আমি লিখলাম VOLT, আর এটাকে আমরা বড় হাতের ক্যাপিটাল ভি দিয়ে এইভাবে লিখি। ঠিক আছে, তো তড়িৎ বিভবের SI একক হচ্ছে ভোল্ট, যেটাকে আমরা সিম্পলি বড় হাতের ভি দিয়ে লিখি, আর বানান করে লিখলে ছোট হাতের VOLT লিখতে হয়। ওকে, আর CGS একক কি? তড়িৎ বিভবের CGS একক কি? CGS একক হচ্ছে ESU ভোল্ট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ESU এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ESU ভোল্ট, বা এটাকে আমরা বলতে পারি স্ট্যাট ভোল্ট। এটা হচ্ছে CGS একক, এইভাবে বলা হয়। CGS এককটা কোথা থেকে এসেছে? এই যে তোমার যে এখানে তুমি বলছো কৃতকার্যকে আধান দিয়ে ভাগ করলে তুমি কি পেয়েছো? এখানে যে তড়িৎ বিভবের রাশিমালা পেয়েছো, যে একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কি পরিমাণ কৃতকার্য তোমাকে করতে হয়েছে। তাহলে এই কৃতকার্যকে তুমি যদি আর্গে লিখতে, কারণ এই CGS পদ্ধতিতে শক্তির একক কত? আর্গ, আর এই আধানের একক কি? আধানের একক হচ্ছে স্ট্যাট কুলম্ব। এইভাবে যদি আমরা করতাম তাহলে যে এককটা পেতাম আমরা CGS পদ্ধতিতে, সেটাকে বলতাম আমরা স্ট্যাট ভোল্ট বা ESU ভোল্ট। এই CGS একক আর SI এককের ভেতরে একটা সম্পর্ক আছে, যে সম্পর্কটা আমাদের মুখস্থ রাখতে হবে, যে 1 স্ট্যাট ভোল্ট ইজ ইকুয়াল টু হচ্ছে 300 ভোল্ট। 1 স্ট্যাট ভোল্ট ইজ ইকুয়াল টু হবে 300 ভোল্ট। ঠিক আছে, এই রিলেশনটা আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা কি দেখলাম? যে তড়িৎ বিভব বলতে কি বোঝায়, তড়িৎ বিভবের SI একক কি, এবং CGS এবং SI এককের ভেতর কি সম্পর্ক আছে সেটাকে আমরা দেখলাম এখানে। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব এই দুটো অধ্যায় তোমরা যদি ভালো করে পড়ো, তোমরা এখানকার অনেক কোয়েশ্চেন করতে পারবে, স্থির তড়িতের অনেক কোয়েশ্চেন করতে পারবে, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে, বা তোমাদের ক্লাস 12-এর জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই ধরনের কোয়েশ্চেন তোমরা করতে পারবে। ঠিক আছে, আমি এখানে করাবো সেগুলো। ঠিক আছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা কোয়েশ্চেন করাবো, আমি সব ধরনের কোয়েশ্চেনই করাবো। তোমরা জাস্ট এই কনসেপ্টগুলো বিল্ড আপ করতে থাকো, তাহলে খুবই ইজি হয়ে যাবে তোমাদের জন্য ওই কোয়েশ্চেনগুলো করা। ঠিক আছে, এইখানে আমি অনেক কিছু বিষয়ে আলোচনা করব যেগুলো ওই কোয়েশ্চেনগুলো করতে খুবই খুবই কাজে লাগবে। ঠিক আছে, তাহলে দেখো। ওকে, তাহলে আমরা কি দেখলাম? যে তড়িৎ বিভবের SI একক, CGS একক, এবং SI এবং CGS এককের ভেতর আমরা কি দেখলাম? একটা রিলেশন এখানে দেখলাম। তাহলে এ পর্যন্ত আমাদের হলো। এবার তড়িৎ বিভবের যদি মাত্রা বের করতে বলা হয়, তাহলে মাত্রাটা কেমন হবে? আমি কি বললাম? তড়িৎ বিভব মানে কি? যে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কৃতকার্য করতে হয়, সেটা দিয়ে আমরা কি বলতে পারি? তড়িৎ বিভবকে বলতে পারি। তাহলে কৃতকার্যকে যদি আধানের মান দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? এই ভোল্টটাকে পাবো, বা তড়িৎ বিভবটাকে পাবো। ঠিক আছে, তাহলে এই কৃতকার্যের মাত্রা কি? কৃতকার্যের মাত্রা হচ্ছে mL² T⁻², এটা হচ্ছে কৃতকার্যের মাত্রা। আর আধানের মাত্রা কি? IT। তাহলে এইভাবে যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা কিসের মাত্রা পাবো? আমরা তড়িৎ বিভবের মাত্রা পাবো। তাহলে তড়িৎ বিভবের মাত্রা কি হবে? যে তড়িৎ বিভবের মাত্রা হবে হচ্ছে আমাদের তড়িৎ বিভবের মাত্রা। তড়িৎ বিভবের মাত্রা, তড়িৎ বিভবের মাত্রা আমাদের কি হবে? মাত্রা হবে, তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি তড়িৎ বিভবের মাত্রা হচ্ছে আমাদের mL² I⁻⁻1 T⁻⁻3, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এখানে কত বলতে পারি? mL² I⁻⁻1 T⁻⁻3। সো এটাই হচ্ছে আমাদের তড়িৎ বিভবের মাত্রা। ঠিক আছে, তাহলে তড়িৎ বিভবের আমরা কি দেখলাম? একক, SI একক, CGS একক, মাত্রা কেমন হতে পারে এবং এর ডেফিনেশনটা কি সেটা সম্পর্কে, সংজ্ঞাটা কি সেটা আমরা দেখলাম। ঠিক আছে, এবার আমরা তড়িৎ বিভবের রাশিমালা বের করব। যে একটা আধান কোথাও তোমার দেয়া আছে, ধরো একটা বিন্দু আধান কোথাও দেয়া আছে। ঠিক আছে, একটা বিন্দু আধান কোথাও দেয়া আছে, এখানে একটা বিন্দু আধান আছে, ধরো এখানে +Q আধান দেয়া আছে,
এই প্লাস কিউ আধান থেকে পি আর দূরত্বের একটা পয়েন্ট তোমাকে বলা হলো, পি পয়েন্ট, আর দূরত্বের একটা পয়েন্ট পি পয়েন্ট। এই পি পয়েন্টে তোমাকে তড়িৎ বিভবের রাশিমালা বের করতে যদি বলা হয়, এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে একক ধনাত্মক আধানকে বহু দূর থেকে, অসীম থেকে এই পি পয়েন্টে আনতে, পি বিন্দুতে আনতে কতটা তোমাকে কৃতকার্য করতে হয়েছে। আচ্ছা, কৃতকার্যটা কেন করতে হবে? কারণ এই +1 কুলম্বকে যত তুমি এই প্লাস কিউ এর দিকে আনতে থাকবে, প্লাস কিউ আধান এই +1 কুলম্বকে বিকর্ষণ করবে। তাহলে সেই বিকর্ষণ বলের এগেনস্টে তুমি ঠেলে ঠেলে, বল প্রয়োগ করে করে আস্তে আস্তে +1 কুলম্বকে কোথায় আনবে? এই প্লাস কিউ আধানের যে তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা পয়েন্ট পিতে নিয়ে আসবে। তাহলে এই যে বলের বিরুদ্ধে প্লাস কিউ আধান তোমাকে বিকর্ষণ করছে, আর সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে তুমি +1 কুলম্বকে ওই প্লাস কিউ এর দিকে নিয়ে আসছো। তাহলে এর জন্য তোমাকে কি করতে হবে? ওই বিকর্ষণ বলের বিরুদ্ধে কার্য করতে হবে। আর বলের বিরুদ্ধে যদি কার্য করা যায়, তাহলে সেই কার্যটা একটা সিস্টেমে শক্তি হিসেবে সঞ্চিত হয়। তাহলে এইখানে এই +1 কুলম্বকে এই পি পয়েন্টে আনতে তোমাকে কিছুটা কার্য করতে হবে, আর সেই কার্যটাই সিস্টেমের ভেতর শক্তি হিসেবে জমা হবে। সেইটাকে আমরা বলছি ওই পয়েন্টের তড়িৎ বিভব। যে একক ধনাত্মক আধানকে পি পয়েন্টে আনতে কতটা তুমি কৃতকার্য করছো, সেই কৃতকার্যটা ওই সিস্টেমের ভেতর এখানে যেন শক্তি হিসেবে জমা হচ্ছে, সেই শক্তিটাকে আমরা বলছি ওই পি পয়েন্টের তড়িৎ বিভব। তাহলে এই তড়িৎ বিভব থেকে আমরা দেখো একটা তড়িৎ স্থিতি শক্তির একটা কিন্তু ধারণা পাচ্ছি। যদি আমি এই বলের এগেনস্টে কার্য করি, তাহলে সেই কার্যটা কিন্তু সিস্টেমের ভেতর জমা হচ্ছে শক্তি হিসেবে। ওই শক্তির সাথে দেখো তড়িৎ বিভবের একটা কিন্তু সম্পর্ক আছে। তাহলে তড়িৎ বিভব একটা সিস্টেমের শক্তির সাথে সম্পর্কিত একটা কিছুর দিকে আমাদেরকে ধাবিত করে। ঠিক আছে? তাহলে আস্তে আস্তে এই জিনিসগুলো আমাদের পরিষ্কার হবে। এই চ্যাপ্টারটা পড়তে পড়তে আমরা বুঝতে পারবো যে তড়িৎ বিভবের সাথে তড়িৎ স্থিতি শক্তির কী সম্পর্ক। ঠিক আছে? ওকে, তাহলে দেখো, তাহলে আমরা বিন্দু আধানের ক্ষেত্রে আর দূরত্বের একটা পয়েন্ট পিতে তড়িৎ বিভবের রাশিমালা আমরা বের করি এবার। ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা কি করব এখন, যে বিন্দু আধানের ক্ষেত্রে তড়িৎ বিভব বলে লিখি আমরা। বিন্দু আধানের ক্ষেত্রে তড়িৎ বিভব, বিন্দু আধানের ক্ষেত্রে তড়িৎ বিভব। ঠিক আছে? বিন্দু আধানের ক্ষেত্রে তড়িৎ বিভব। তাহলে তোমাকে ধরো একটা আধান প্লাস কিউ আধান দেওয়া হয়েছে। সেই প্লাস কিউ আধানটা কোথায় আছে? ধরো একটা এক্স অক্ষ আমার আছে, সেই এক্স অক্ষ বরাবর, এটা আমাদের এক্স অক্ষ, ধরো ধরো এটা আমার এক্স অক্ষ, এটা আমার মূলবিন্দু। এই মূলবিন্দুতে আমি প্লাস কিউ আধানকে রেখেছি, মূলবিন্দুতে আমি প্লাস কিউ আধানকে রেখেছি, এবং এই প্লাস কিউ আধান থেকে আর দূরত্বের একটা পয়েন্ট পিতে আমাকে তড়িৎ বিভবের রাশিমালা বের করতে হবে। তাহলে আমি পি বিন্দুতে তড়িৎ বিভব বের করতে চাচ্ছি, যে এই পি বিন্দুটা এই বিন্দু আধান থেকে কতটা দূরে আছে? আর পরিমাণ দূরে আছে। ঠিক আছে? তাহলে এটা আমার ধরো এক্স অক্ষ। তাহলে ও থেকে ছোট হাতের আর দূরত্বের পি বিন্দুতে আমাকে তড়িৎ বিভবের রাশিমালা বের করতে হবে। তাহলে এটাকে আমি কিভাবে করতে পারি? আমি কি বলছি, তড়িৎ বিভব মানেই কি? যে বহু দূর থেকে, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, মানে ওই পি বিন্দুতে আনতে এখানে যে কৃতকার্য আমার করতে হবে, সেটাকেই বলবো তড়িৎ বিভব। এখন একটা কথা হচ্ছে, তড়িৎ ক্ষেত্র কী ধরনের বলক্ষেত্র? তড়িৎ ক্ষেত্র হচ্ছে সংরক্ষী বলক্ষেত্র। সংরক্ষী বলক্ষেত্রে যে তুমি কৃতকার্য করো সেটা পথের উপর নির্ভর করে না। তার মানে এই +1 কুলম্বকে তুমি যে কোনো পথেই পি বিন্দুতে আনো না কেন, সব ক্ষেত্রেই তোমাকে একই পরিমাণ কার্য করতে হবে। তুমি এই +1 কুলম্বকে এই পথে পি বিন্দুতে আনতে পারো, অথবা এই সরাসরি এইভাবে পি বিন্দুতে আনতে পারো সরলরেখা বরাবর। প্রতি ক্ষেত্রেই কৃতকার্যের মান সেমই হবে। তাহলে যেহেতু তড়িৎ ক্ষেত্র একটা সংরক্ষী বলক্ষেত্র, তোমরা ক্লাস 11-এ সংরক্ষী বলক্ষেত্র সম্পর্কে জেনেছিলে। সংরক্ষী বলক্ষেত্র যেমন অভিকর্ষীয় বলক্ষেত্র, এটা কি একটা সংরক্ষী বলক্ষেত্র, মহাকর্ষীয় বলক্ষেত্র, সংরক্ষী বলক্ষেত্র। এই সংরক্ষী বলক্ষেত্রে কৃতকার্য পথের উপর নির্ভর করে না। ধরো এখানে একটা বস্তু আছে যার ভর এম,
সেই এম ভরের বস্তুকে তুমি ওপরে ওঠাবে, এইচ পরিমাণ ওপরে ওঠাবে, সেটাকে তুমি সোজাসুজি ওঠাও কি বাঁকা পথে ওঠাও, কৃতকার্য কিন্তু সেই এমজিএইসি হয়, যেহেতু অভিকর্ষীয় বা মহাকর্ষীয় বলক্ষেত্র একটা সংরক্ষী বলক্ষেত্র, তাই কৃতকার্যটা দেখো এখানে কিন্তু সেমই হয়েছে, পথের উপর নির্ভর করেনি। তার মানে এই +1 কুলম্ব আধানটা কোন বলক্ষেত্রের মধ্যে আছে? এই +q আধান দ্বারা তৈরি যে তড়িৎ বলক্ষেত্র তার ভেতর আছে, সেটাও কি একটা তাহলে সংরক্ষী বলক্ষেত্র, এবং সেই বলক্ষেত্রে করা কৃতকার্য পথের উপর নির্ভর করবে না। তার মানে +1 কুলম্বকে তুমি পি বিন্দুতে যে পথেই আনো না কেন, কৃতকার্য তোমার প্রতি ক্ষেত্রে কিন্তু একই হবে। ঠিক আছে, তাহলে সেই কৃতকার্যের রাশিমালাটা আমরা বের করার চেষ্টা করি। আমি কি পথে +1 কুলম্বকে এই পি বিন্দুতে আনবো বলে ধরছি? আমি ধরছি যে +1 কুলম্বকে আমি এই এক্স অক্ষের যে এই দিক বরাবর, ধনাত্মক এক্স অক্ষের বিপরীত দিক বরাবর, তার মানে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর অসীম থেকে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর মানে এই ঋণাত্মক এক্স অক্ষ বরাবর পি বিন্দুতে আমি আনছি +1 কুলম্ব আধানকে। তার জন্য আমাকে যে কৃতকার্য করতে হবে সেটাকেই আমরা বলবো যে পি বিন্দু তড়িৎ বিভব। তাহলে কোনো একটা সময় এই এক্স অক্ষ বরাবর পি বিন্দুতে আনতে গিয়ে আমি দেখছি যে ও থেকে কোনো একটা সময়ে যখন এই +1 কুলম্ব আধানটা এক্স পরিমাণ দূরে আছে, সেই দূরে থাকা অবস্থায় ওই +1 কুলম্বের উপর কী পরিমাণ বল ক্রিয়া করছে, কী পরিমাণ স্থির তাড়িতিক বল বা কুলম্বিয়ান ফোর্স ক্রিয়া করছে, কত পরিমাণ কুলম্বীয় বল ক্রিয়া করছে ওই +1 কুলম্ব আধানের উপর, এই পরিমাণ বল ক্রিয়া করবে। আমরা কুলম্বের সূত্র থেকে লিখতে পারি যে +q কুলম্ব আধান দ্বারা +1 কুলম্ব আধানের ওপর ক্রিয়াশীল বল কত হবে, সেটা হবে এইটা q/x², q ইন্টু 1/x², q1 q2, এখানে q2 বলতে 1 কুলম্ব, তাই আমি ওটা লিখিনি, সো q/x²। এবং এই বলের অভিমুখ কোন দিকে হবে? +q কুলম্ব এখানে আমাদের সোর্স চার্জ, যার জন্য এই +1 কুলম্বের উপর আমি বল দেখছি, যার ওপর বল দেখা হয় সেটা হয় টেস্ট, এটা আমি তড়িৎ ক্ষেত্র পড়াতে গিয়ে বহুবার বলেছি, এবং যার জন্য অন্যের উপর বল দেখছি সেটা হবে আমাদের সোর্স। তাহলে ও হচ্ছে এখানে সোর্স, আর +1 কুলম্ব হচ্ছে টেস্ট, তার উপর বল তুমি দেখছো। সোর্স টেস্টকে কোন বরাবর বিকর্ষণ করবে সেই হিসেবে বলের অভিমুখ দেওয়া হয়। তাহলে সোর্স টেস্টকে কোন বরাবর বিকর্ষণ করছে? ধনাত্মক এক্স অক্ষ বরাবর বিকর্ষণ করছে, তাই আমরা এখানে কি লিখবো? i⁻, +i⁻। তাহলে ধনাত্মক এক্স অক্ষ বরাবর বিকর্ষণ করছে, তাহলে এই পরিমাণ বল ওই +1 কুলম্ব আধানের উপর ক্রিয়া করছে +q কুলম্ব আধান দ্বারা, যখন +1 কুলম্ব আধান এক্স পরিমাণ দূরে আছে। এবার আমি যদি ওই +1 কুলম্ব আধানকে সামান্য একটু dx পরিমাণ নিয়ে যাই ও এর দিকে, তার জন্য আমাকে কতটা পরিমাণ কৃতকার্য করতে হবে? তাহলে আমি +1 কুলম্ব আধানকে একটু সরিয়ে নিয়ে গেলাম পি এর দিকে, তাহলে +q কুলম্ব আধান যে তড়িৎ ক্ষেত্র ওখানে সৃষ্টি করেছে, সেই তড়িৎ ক্ষেত্র দিয়েও তো বিকর্ষণ করছে +1 কুলম্ব আধানকে। তাহলে তুমি যখনই +1 কুলম্ব আধানকে ও এর দিকে নিয়ে যাবে, ও কী করবে? বিকর্ষণ বলের বিরুদ্ধে, তাহলে তোমাকে কী করতে হবে? কৃতকার্য করে তোমাকে নিয়ে যেতে হবে। তাহলে এর জন্য কৃতকার্য কত হবে তোমার? বল ইন্টু সরণ। সরণ কোন দিকে হয়েছে? ঋণাত্মক এক্স অক্ষ বরাবর, তাই বল ইন্টু সরণ আমি লিখলাম। কত পরিমাণ নিয়ে গেছি? dx পরিমাণ আমি নিয়ে গেছি +1 কুলম্ব আধানকে। কোন দিকে নিয়ে গেছি? ও বিন্দুতে রাখা +q আধানের দিকে আমি নিয়ে গেছি dx পরিমাণ। তাহলে তার জন্য কৃতকার্য কত হবে? এই পরিমাণ আমার কৃতকার্য হবে। তাহলে এফ এর ভ্যালু কত এখানে? এফ এর ভ্যালু হচ্ছে 1/4πε, 1/4πε ইন্টু কী হবে? q/x² ইন্টু কী হবে? মাইনাস, আচ্ছা এখানে i⁻ হবে, সরি, সো 1/4πε q/i⁻ ইন্টু কী হচ্ছে আমাদের? dx ইন্টু i⁻, এই পরিমাণটা আমাদের হবে। ঠিক আছে, তাহলে এখানে একটা ডট প্রোডাক্ট আছে, ডট প্রোডাক্টটা আমি দিতে মিস করে গেছি এখানে, তাহলে এখানে ডট প্রোডাক্টটা হবে আমাদের, সো ডট মাইনাস dx কী হবে আমাদের? i⁻। তাহলে i⁻ ডট i⁻ কী হবে? 1 হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? -1/4πε, এখানে কিউটাকে লিখতে পারি, সো q/4πε ইন্টু কী হবে? 1/x² ইন্টু dx, এরকমটা হবে আমাদের। তাহলে এটা হচ্ছে dx পরিমাণ সরাতে, +1 কুলম্বকে ও এর দিকে, মূলবিন্দুর দিকে dx পরিমাণ সরাতে এই পরিমাণ আমাকে কৃতকার্য করতে হবে। তাহলে আমি ওই +1 কুলম্ব আধানকে কোথা থেকে আনছিলাম? অসীম থেকে আনছিলাম। অসীম থেকে এক্স অক্ষ বরাবর কোন দূরত্বে আমি এনেছি? আর দূরত্বে পি বিন্দুতে আমি এনেছি। তার জন্য আমাকে কতটা কৃতকার্য করতে হবে? এই যে সামান্য পরিমাণ আমি সরাচ্ছি, dx পরিমাণ সরাচ্ছি, তার জন্য যে অল্প অল্প কার্যগুলো হচ্ছে, এই
এই সব কাজগুলোকে যদি আমি যোগ করি তাহলে কি পাবো, ওই অসীম থেকে +1 কুলম্ব আধানকে পি বিন্দুতে আনতে কতটা কৃতকার্য হবে সেটা আমি পাবো। এই সামান্য সামান্য জিনিসগুলোর যোগকে আমরা কি দিয়ে লিখতে পারি, ইন্টিগ্রেশন দিয়ে লিখতে পারি। তাহলে অসীম থেকে একক ধনাত্মক আধানকে পি বিন্দুতে আনতে কতটা কৃতকার্য করতে হবে, এই সামান্য কৃতকার্যের ওপর যদি আমি ইন্টিগ্রেশন করে দিই, সমাকলন করে দিই, তাহলে আমি কি পাবো, অসীম থেকে একক ধনাত্মক আধানকে পি বিন্দুতে আনতে কতটা কৃতকার্য হয়েছে সেটা আমি পেয়ে যাব এখানে। তাহলে প্রথমে +1 কুলম্ব আধানটা কোথায় ছিল, অসীমে ছিল, সেখান থেকে আমি কোথায় আনছি, এক্স অক্ষ বরাবর পি দূরত্বে, পি পয়েন্টে আনছি। পি পয়েন্টে কত দূরত্বে আছে, ও থেকে আর দূরত্বে, বা +q কুলম্ব আধান ও বিন্দুতে আমি রেখেছিলাম, তাহলে +q কুলম্ব আধান থেকে কত দূরত্বের পয়েন্টে আমি আনছি, আর দূরত্বের পয়েন্টে আনছি। তাহলে সেই বিন্দুতে আনতে কৃতকার্য আমার কত হবে, এই পরিমাণ আমার কৃতকার্য হবে। ঠিক আছে, তাহলে এইটাই হবে আমাদের কৃতকার্যের রাশিমালা, +1 কুলম্ব আধানকে অসীম থেকে পি বিন্দুতে আনতে। ঠিক আছে, তাহলে এইবার এই ইন্টিগ্রেশনটা যদি আমরা করে দিই তাহলে আমাদের যে রেজাল্ট আসবে সেটাই আমার টোটাল যে কৃতকার্যের রাশিমালাটাকে নির্দেশ করবে। তাহলে এই রেজাল্টটা কত হবে, এই ইন্টিগ্রেশনটা কত হবে, -1/x হবে। সো -1/x হবে, মাইনাসটাকে আমি বাইরে লিখছি। ঠিক আছে, -1/x হবে। ঠিক আছে, এই মাইনাসটা অ্যাকচুয়ালি এর সাথে আমি গুণ করে দিই, তাহলে -1 আমার প্লাস হয়ে যাবে এখানে, তাহলে লিখতে আমার সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এরকমটা আমাদের হবে। আর ইন্টিগ্রেশনের কী করতে হবে, আমাকে লিমিট বসাতে হবে, লিমিট কি ইনফিনিটি টু আর হয়েছে। এখানে ইন্টিগ্রেশনটা কী করে হয়েছে, যারা বুঝতে পারছো না তাদের বলে দিই, এই ফর্মুলা হিসেবে হয়েছে x⁴n dx। এর যদি ইন্টিগ্রেশন করা যায় 1/n+1 ইন্টু কী হবে, x⁴n+1, এটা আমাদের রেজাল্ট হয়। ঠিক আছে, তারপরে লিমিট বসাতে হয়, এই নিচেরটাকে বলে লোয়ার লিমিট, এই ইনফিনিটিটা হচ্ছে লোয়ার লিমিট এখানে, আর আরটা হচ্ছে আপার লিমিট। সেই লোয়ার লিমিট আর আপার লিমিটগুলোকে এইভাবে বক্স দিয়ে লিখতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন করার আমাদের ফর্মুলা, যে ফর্মুলা হিসেবে ইন্টিগ্রেশনটা হয়েছে। এখানে n বলতে -2 আছে, উপরের ফর্মুলাটার সাথে নিচের এই ইন্টিগ্রেশনটাকে যদি মেলাও তাহলে দেখো n এর ভ্যালু এখানে -2, তাহলে ইন্টিগ্রেশন করলে কত হবে, 1/n+1, দ্যাট মিনস -2+1 ইন্টু x⁴ কত হবে, -2+1। এটা করলে তুমি কত পাবে, -1/x পাবে। সেই এই মাইনাসটা প্রথমের মাইনাসের সাথে আমরা কি করে দিচ্ছি, এখানে গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে, আমাদের প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা কী রেজাল্ট পাচ্ছি এখানে, আলটিমেটলি আমরা রেজাল্ট পাচ্ছি এরকমের যে 1/x ইনফিনিটি টু আর এরকমটা আমাদের হবে। তাহলে আশা করি এতটুকু বোঝা গেল। এরপর দেখি আমরা বাকিটা কি করে করতে পারি। ঠিক আছে, তাহলে কি হবে আমাদের, তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে q/4πε। এবার ইন্টিগ্রেশন করার পর আপার লিমিট লিখতে হয়, লোয়ার লিমিট লিখতে হয়, তাহলে কী হবে, 1/r - 1/∞, এরকমটা আমাদের হবে। তাহলে এটা করলে কত হবে, 1/∞ করলে 0 হবে, তাহলে আমাদের রেজাল্ট হিসেবে কী পড়ে থাকলো, q/4πεr। তাহলে +q আধান থেকে আর দূরত্বের একটা পয়েন্ট পিতে তড়িৎ বিভবের রাশিমালা কী হবে, এইটা। কারণ আমরা কি বলছি যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কৃতকার্য করতে হয়, সে তুমি যে পথে আনো না কেন, ওই পয়েন্টে আনতে যে কৃতকার্য করতে হবে সেটাকে আমরা বলবো তড়িৎক্ষেত্রের ওই বিন্দুর তড়িৎ বিভব। তাহলে এই যে কৃতকার্যটা যেটা হয়েছে সেটাই আমার কি নির্দেশ করবে, যে ওই আর দূরত্বের যে পি পয়েন্টটা আছে সেই পি পয়েন্টের তড়িৎ বিভবকে নির্দেশ করবে। তাহলে পি পয়েন্টের তড়িৎ বিভবের রাশিমালা কী হবে, q/4πε, আর এটাই হবে আমাদের তড়িৎ বিভবের রাশিমালা। তাহলে আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি এখানে, যে কি করে +q আধান থেকে আর দূরত্বের একটা পয়েন্ট পিতে তড়িৎ বিভবের রাশিমালাটাকে আমরা বের করতে পারি। ঠিক আছে, তড়িৎ বিভব তড়িৎ ক্ষেত্রের থেকে অনেক সোজা। ঠিক আছে, কারণ তড়িৎ বিভব দেখো একটা স্কেলার রাশি, তড়িৎ ক্ষেত্র পুরোটা ছিল একটা ভেক্টর রাশি, এবং ভেক্টরের হিসাব নিকাশ করা একটু জটিল। ঠিক আছে, সেই জন্য তড়িৎ ক্ষেত্রটা বুঝতে গেলে একটু সময় লাগে, কিন্তু তড়িৎ বিভব অনেক সোজা তড়িৎ ক্ষেত্রের থেকে, খুব সহজে তোমরা বুঝে যাবে। এবং আমরা দেখব পরে তড়িৎ ক্ষেত্রের সাথে তড়িৎ বিভবের কী সম্পর্ক আছে, সেটাও আমরা দেখবো আস্তে আস্তে, অন্য ভিডিওতে দেখবো, সেটা আমি দেখাবো। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে +q আধান থেকে আর দূরত্বে তড়িৎ বিভবের রাশিমালা। এখন যদি বলে -q আধান থেকে আর দূরত্বের পি পয়েন্টে তড়িৎ বিভবের রাশিমালা কী হবে, তাহলে এই পি পয়েন্টে তড়িৎ বিভবের রাশিমালা কী হবে, তাহলে কী হবে, +q এর জায়গায় -q জাস্ট লিখে দিতে হবে। তাহলে আর দূরত্বের পি পয়েন্টে এখানে তড়িৎ বিভব কত হবে, যে -q/4πε, আর এটা হবে তোমার আর দূরত্বের পি পয়েন্টে তড়িৎ বিভব। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা এই জিনিসটা রিভিশন করবে।
এই যে আমার আলোচনা সম্পর্কিত, এখানে আমি দেখো অনেক কিছু কথা লিখিনি, যেগুলো আমি মুখে তোমাদের বলে দিচ্ছি, সেই কথাগুলো আমি এখানে কিন্তু লিখিনি, ঠিক আছে? অনেক কথা কিন্তু এখানে লিখিনি। এই কথাগুলি তোমরা আমার এই পিডিএফে পাবে। এই পিডিএফটার লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমাদের। এই পিডিএফটার ভেতর তোমরা এই সব ডিটেলস এখানে লেখা আছে, তোমরা একটু পড়ে দেখতে পারো। এখানে এটা এই যে আমার বানানো পিডিএফ, এখানে তোমরা এই কথাগুলো পাবে, যে এখানে আরও ডিটেলসে লেখা আছে কিছু কিছু জিনিস, ঠিক আছে? যেটা তোমরা এখানে কিন্তু পাবে। এই যে এখানে ডিটেলসে লেখা আছে কী করে আমি এই তড়িৎ বিভবের রাশিমালাটাকে নিয়ে এসেছি, ঠিক আছে? কথাগুলো তোমরা এখান থেকে একটু পড়ে দেখতে পারো। আর এমনি তোমরা শর্ট নোট হিসেবে আমার সাথে সাথে লিখে যেতে পারো, তাহলেই তোমাদের পড়া হয়ে যাবে, যথেষ্ট পড়া হয়ে যাবে। তোমরা যে কোনো কোয়েশ্চেন করতে পারবে এই ব্যাপারগুলো যেগুলো আমি এখানে আলোচনা করি, সেগুলো মনে রাখলেই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? এর পরবর্তী ভিডিওতে আমি অন্য বিষয়ে, তড়িৎ বিভবের অন্য বিষয়ে আলোচনা করব, ঠিক আছে? এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তোমরা ভিডিওটাকে লাইক করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ বন্ধুরা।